আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ধ্বনি। তো ধ্বনি নিয়ে সব জায়গাতেই প্রশ্ন আসে। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এই ধ্বনি থেকে যে প্রশ্নগুলো আসবে খুব সহজেই সেগুলো কিভাবে অ্যান্সার করা যাবে সেটা নিয়ে কথা বলবো। প্রথমত আসি যে এই আহ, ধ্বনি যে রয়েছে, ঠিক আছে? তো ধ্বনি জিনিসটা আসলে কি? যে মুখ নিঃসৃত, আমরা বাকযন্ত্র নিঃসৃত আওয়াজকে আমরা মূলত কি বলি? ধ্বনি বলি। আর এই ধ্বনিকে লিখে রাখার জন্য আমরা যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে বর্ণ। তো এই বাংলা ভাষার মধ্যে মোট হচ্ছে 50টি বর্ণ আছে। এই 50টি বর্ণ মিলে একটা বর্ণমালা। তার মানে বর্ণমালা হচ্ছে 50টি বর্ণের সমষ্টি। আমরা বলবো যে বাংলা ভাষায় মোট বর্ণমালা আছে একটা। ঠিক আছে, একটা বর্ণমালা আছে। এখন এই ধ্বনি বা বর্ণকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনি বা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। দেখো, এই স্বরধ্বনি, এই স্বরধ্বনি সম্পর্কে আমাদের কিছু জিনিস জানতে হবে। কিছু জিনিস আমাদের সবসময় হচ্ছে পরীক্ষায় প্রশ্ন চলে আসে যে এটা আসলে কি। যেমন আমি যদি বলি যে যৌগিক স্বরধ্বনি, দেখো যৌগিক স্বরধ্বনি আছে দুইটা, যেমন ওই আর একটা হচ্ছে ও। তার মানে এই দুইটা হচ্ছে কি বলতো? যৌগিক স্বরধ্বনি। প্রচুর পরিমাণে প্রশ্ন এটা আসে। তারপরে রস্বস্বর আছে, ঠিক আছে? রস্বস্বর মানে একবারেই দম কম লাগে, যেমন অ, ই, ও, রি। তো এগুলা একবারই দম কম লাগে, এই জন্য একে বলা হচ্ছে রস্বস্বর। আবার দীর্ঘস্বর হচ্ছে 7টি। এই পরীক্ষাটা এটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। ঠিক আছে, দীর্ঘস্বর কয়টি আছে? তো যে দীর্ঘস্বর হচ্ছে 7টি, মানে যেগুলো একটু বেশি ধম লাগে বেশি, মানে উচ্চারণটা একটু দীর্ঘ হয়, যেমন হচ্ছে আ, ই, ও। তো এগুলো একটু বেশি মানে একটু ধম বেশি লাগতেছে, বাতাস বেশি বের হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি দীর্ঘস্বর। আর এই যে দেখো, যৌগিক স্বর হচ্ছে দুইটা, একটু খেয়াল করো। যৌগিক স্বর হচ্ছে দুইটা, আর দীর্ঘস্বর হচ্ছে 7টা। যৌগিক স্বর দুইটা, দীর্ঘস্বর হচ্ছে 7টা। আর এই যে স্বর মানে সংক্ষিপ্ত রূপ, মানে স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কার। ঠিক আছে, কার বলে থাকি। কার হচ্ছে 10টি অবাদে, বাকি সবগুলো হচ্ছে কি বলতো? বাকি সবগুলো হচ্ছে কার। এখন আসো যে ব্যঞ্জন ধ্বনি নিয়ে একটু কথা বলি। তো ব্যঞ্জন ধ্বনি, এই ব্যঞ্জন ধ্বনির যে সংক্ষিপ্ত রূপ আছে এটাকে বলা হয় ফলা। এটাকে বলা হয় কি বলতো? ফলা। ঠিক আছে, কি বলা হয়? ফলা। এই ফলা হচ্ছে 6টি। ফলা হচ্ছে 6টি। প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। ফলা কয়টি? নিচের কোনটি ফলা? নিচের কোনটি ফলা? ফলা কয়টি? প্রচুর প্রশ্ন আসে। তো দেখো, ফলা হচ্ছে 6টি। মনে রাখার একটা টেকনিক হচ্ছে, দেখো সারেগামাই যখন সুর বাজায়, নম জর লব, নম জর লব, নম জর লব, নম জর লব, নম জর লব। যদি 2-3 বার পড়াশোনা করো, 2-3 বার প্র্যাকটিস করো আমার সাথে, নম জর লব, নম জর লব, নম জর লব। ঠিক আছে, বেশ কয়েকবার প্র্যাকটিস করবা। নম জর লব, নম জর লব, নম জর লব। বেশ কয়েকবার প্র্যাকটিস করলে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ফলা চলে আসে, যেমন হচ্ছে নম জর লব, নম জর লব, নম জর লব। তো এই 6টা হচ্ছে ফলা, এই 6টা হচ্ছে ফলা। এখন এই যে ব্যঞ্জন ধ্বনিগুলো রয়েছে, এখানে প্রচুর প্রশ্ন আসে এই জায়গাগুলোতে। যেমন তারণ্যজাত ধ্বনি কোনটি? নিচের কোনটি তারণ্যজাত ধ্বনি? নিচের কোনটি কম্পমান মানে কম্পনজাত ধ্বনি? নিচের কোনটি শীষ ধ্বনি? নিচের কোনটি আনুনাসিক ধ্বনি? এটি খেয়াল করো। সেটা হচ্ছে তারণ্যজাত, একবারে জিহ্বাকে মানে একবারে মানে তোমাকে তাড়ন করবে, মানে একবারে খুব বেশি কাঁপাবে। ডসিন্দর র, ডসিন্দর র। ঠিক আছে, ডসিন্দর র। তো দেখো, ডসিন্দর, ডসিন্দর, এইগুলা হচ্ছে কি বলতো? এই তারণ্যজাত ধ্বনি উচ্চারণ করতে গেলে একবারেই মানে খুব বেশি তাড়িত হয়। ঠিক আছে। কম্পনজাত ধ্বনি, যেটা কম্পনজাত হয়, যেমন হচ্ছে অন্তঃস্থ র। দেখো, অন্তঃস্থ র, অন্তঃস্থ র। এটা কি মূলত? জিহ্বাটা মানে তোমার জিহ্বাটা কাঁপতেছে, তোমার কন্ট্রোনালটা কাঁপতেছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে কম্পনজাত ধ্বনি। আর শীষ ধ্বনি হচ্ছে কয়টা বলতো? 4টা। এটা মনে রাখবা, তিন স হ, তিন সহ, মানে 3টা স, আরেকটা হচ্ছে সাথে হ। 300 মানে কি? তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তের স, সাথে কি আছে? হ আছে। এগুলো বলা হয় শীষ ধ্বনি। এটা প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, নিচের কোনটি শীষ ধ্বনি? নিচের কোনটি শীষ ধ্বনি? নিচের কোনটি শীষ ধ্বনি? তাহলে এটা আমরা বলবো হচ্ছে 300 হ। তাহলে 3টা স, সাথে আছে কি? হ। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে শীষ ধ্বনি। আর আনুনাসিক যেটা, এটা হচ্ছে অনুষ্ঠিত। ঠিক আছে, চন্দ্রবিন্দু, এটাকে আমরা বলবো হচ্ছে আনুনাসিক। সো এই হচ্ছে স্বরবর্ণ এবং হচ্ছে ব্যঞ্জন বর্ণের ভাগ। এখন আসো স্পর্শধ্বনি বা স্পর্শবর্ণ। বাংলা বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণ আছে। এই 25টা বর্ণকে বলা হয় স্পর্শবর্ণ বা স্পর্শধ্বনি। এটাকে আবার বলা হয় কি বলতো? বর্গীয় ধ্বনি। কেন জানো? কারণ এগুলো হচ্ছে 5টা বর্গে বিভক্ত। 5টা বর্গে বিভক্ত। একটু হিসাব করো, এদিক থেকে যেটা আছে 5টা আছে, আবার এদিক থেকে কি 5টা আছে। এখন পরীক্ষার মধ্যে খুব ইম্পর্টেন্টলি এখান থেকেই প্রশ্ন বেশি করে। একটু খেয়াল করো, আমি যদি বলি যে এই জায়গাতে একটু খেয়াল করো যে প্রথম যে ধ্বনিটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে আহ প্রথম বর্গের প্রথম ধ্বনি। হ্যাঁ, ক ছোটত প। দেখো, ক ছোটত প। দ্বিতীয়টা হচ্ছে ঘ ছোটত প। তৃতীয়টা হচ্ছে ঘ জোড় দেব। চতুর্থ ঘ জোড় দেব।
পঞ্চমটা হচ্ছে উম ইয় মধ্যন্তন ম। তো খেয়াল করো এগুলো উচ্চারণ করার সময় আমাদের কোথাও কোথাও খুব বেশি বাতাস লাগে, আবার খুব কম বাতাস লাগে। বিষয়টা হচ্ছে এরকম যে কোথাও কোথাও খুব বেশি বাতাস লাগে, আবার কোথাও কোথাও খুব কম বাতাস লাগে। যেখানে বাতাস কম লাগে সেটাকে আমরা বলে থাকি অল্প প্রাণ ধ্বনি। যেখানে বাতাস কম লাগে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। যেমন আমি যদি বলি, দেখো একটু খেয়াল করো, বর্গের প্রথম ধ্বনিগুলো আমি খুব সহজ উচ্চারণ করতে পারি। কিভাবে? কচরতব 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 কচরতব, তার মানে আমি ক চ ট ত প একবারে খুব সহজেই উচ্চারণ করতে পারতেছি। এই জন্য এটাকে আমরা বলে থাকি হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। ঠিক আছে? এরপরে দেখো, আবার যদি দ্বিতীয় ধ্বনি যেটা আছে সেটা উচ্চারণ করতে চাই, খ ছ ঠ ঠ হ, খসড়তব খসড়তব খসড়তব, মানে এক্ষেত্রে কিন্তু আমার ধম একটু মানে বাতাস একটু বেশি লাগতেছে, এই জন্য এটাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। ঠিক আছে? দ্বিতীয় যেটা আছে এটাকে আমরা বলবো মহাপ্রাণ ধ্বনি। আর তৃতীয় যদি দেই, গজরে দেবো গজরে দেবো গজরে দেবো, তার মানে এখানে আমার দম খুব কম লাগতেছে, অল্প প্রাণ, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। আবার এখানে যদি আসো, ঘজরে দেবো ঘজরে দেবো ঘজরে দেবো, এগুলাও কি বেশি দম লাগতেছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে মহাপ্রাণ। ঠিক আছে? আর বর্গের যে পঞ্চম ধ্বনিগুলো আছে, দেখো তুমি নাক বন্ধ করে কোনো সময় ম নিয় অন্য কোনো কখনো সম্ভব না। এই জন্য এটাকে বলা হয় নাসিক্য ধ্বনি, এটাকে বলা হয় নাসিক্য ধ্বনি। তার মানে আমরা দেখলাম যে বর্গের যে যে এদিক থেকে যদি বলি, মানে কলাম অনুযায়ী যে বর্গের শ্রেণীবিন্যাসটা, সেক্ষেত্রে আমরা দেখলাম যে বর্গের প্রথম আর তৃতীয় এটা হচ্ছে কি বলতো, প্রথম আর তৃতীয় এটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। তার মানে যেগুলো বিজোড় আছে সেগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, আর যেগুলো জোড়া আছে দ্বিতীয় চতুর্থ এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। ঠিক আছে? আর পঞ্চমটা আমরা বললাম নাসিক্য ধ্বনি। এখন আসো, আবার কিছু বর্ণ আছে, এগুলো হচ্ছে ঘোষ, আবার কিছু অঘোষ। এটা খেয়াল করো, একটা অফিসে যখন একজন লোক প্রথম চাকরি করে, সে কিন্তু একবারে হুজুর হুজুর জি হুজুর জি হুজুর। এরপরে যখন আস্তে আস্তে দিন যায়, তাহলে সে কি করে, আস্তে আস্তে পরিবেশ বুঝে, এবং এক সময় সে হচ্ছে কি তারও হাত টান লেগে যায়, মানে সে ঘুষ খাওয়া শুরু করবে। এই জন্য বর্গের প্রথম আর দ্বিতীয় ধ্বনিগুলো এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি, মনে রাখবা। তার মানে একটা মানুষ সহজে কি একটা কোম্পানিতে প্রথমেই ঢুকেই সে ঘুষ খায় না, আস্তে আস্তে দিন যায় তারপরে ঘুষ খাওয়া শুরু করে। এই জন্য বর্গের প্রথম আর দ্বিতীয় ধ্বনিগুলো এগুলো হচ্ছে অঘোষ, এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। ঠিক আছে? এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। তার মানে আমি এটাকে শ্রেণীবিন্যাস করলাম কলাম বরাবর। এখন সারি বরাবর যাই। ঠিক আছে? দেখো, যে কবর্গের যে ধ্বনিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যাই। কবর্গীয় ধ্বনিগুলোর ক্ষেত্রে গেলে আমি উচ্চারণ করা কি উচ্চারণ লক্ষ্য করো, ক খ গ ঘ, সবগুলা ধ্বনি উচ্চারণ করতে গেলে আমার একবারে কণ্ঠ থেকে ক খ গ, একবারে আমার কণ্ঠ থেকে আসতেছে। এই জন্য এইগুলো হয় কণ্ঠধ্বনি বলা হয়, এদেরকে বলা হয় কি কণ্ঠধ্বনি। এরপরে তুমি যদি এখানে আসো যে ছ, দেখো হিসাব করো, জিহ্বা দিয়ে কোথায় লাগতেছে, চ ছ দুর্গে জ জ ইয়, তার মানে জিহ্বা যা তালুতে লাগতেছে, এই জন্য এটাকে আমরা বলে থাকি হচ্ছে তালব্য ধ্বনি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে তালব্য ধ্বনি। এরপরে দেখো তুমি যদি এটা চিন্তা করো, ট ট, জিহ্বা যে মুর্দার মধ্যে মানে তালুর যে ভিতরের অংশ এটাতে আঘাত করছে, ট ঠ ট, প্রত্যেকটা মূর্ধন্যকে আঘাত করতেছে, মুর্দাকে মানে আঘাত করতেছে, এই জন্য এটাকে বলবো আমরা মূর্ধন্য ধ্বনি। এরপরে যদি তুমি চিন্তা করো পরের যে ধ্বনি ত বর্গের ধ্বনির ক্ষেত্রে আসো, ত থ দ দ দন্ত ন, প্রত্যেকটা উচ্চারণ করতে গেলে তোমার কি লাগতেছে বলতো, জিহ্বা দাঁতে লাগতেছে। এই জন্য এটাকে আমরা বলে থাকি হচ্ছে দন্ত ধ্বনি, কি বলে থাকি দন্ত ধ্বনি বলে থাকি। এরপরে যেটা আছে পবর্গীয়, পবর্গীয় ধ্বনির ক্ষেত্রে আমরা বলবো ঠোঁট বন্ধ করে উচ্চারণ করব, সমুখ না, প হ ভ ব ম, প্রত্যেকটা ধ্বনি উচ্চারণ করতে গেলে ঠোঁট বন্ধ করে কখন উচ্চারণ, প প, কখনোই সম্ভব না। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ওষ্ঠধ্বনি, ওষ্ঠধ্বনি ওষ্ঠ দিয়ে উচ্চারিত হচ্ছে, এই জন্য হচ্ছে কি মানে মানে ওষ্ঠধ্বনি। এই ধ্বনিগুলা তার মানে আমরা দেখো বুঝলাম, ক বর্গীয় ধ্বনি যেটা আছে সেটাকে আমরা বলবো কণ্ঠধ্বনি, চ বর্গীয় এটা বলবো হচ্ছে তালব্য, ট বর্গীয় এটা বলবো মূর্ধন্য, ত বর্গীয় এটাকে বলবো দন্ত, প বর্গীয় এটা আমরা বলবো হচ্ছে ওষ্ঠ। তো এটা হচ্ছে তোমার যে 25টা বর্গীয় ধ্বনি বা স্পর্শ ধ্বনির উচ্চারণ, এবং মানে আমি সারি অনুযায়ী কলাম অনুযায়ী ভাগ করলাম। তাহলে সারি অনুযায়ী ভাগ করলাম ক বর্গীয় চ বর্গীয় ট বর্গীয়, ঠিক আছে, ত বর্গীয় প বর্গীয়, বুঝছো? এইটা আরেকটা আমরা একবারে উপর থেকে নিচে কলাম বড় ভাগ করলাম, যে বর্গের প্রথম ধ্বনি, বর্গের দ্বিতীয় ধ্বনি, তৃতীয় চতুর্থ পঞ্চম। সো আশা করি জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারছো। একটু প্র্যাকটিস করবা, হয়তো একটু খারাপ লাগবে, মানে এটা প্র্যাকটিস করার সময় ভালো লাগবে না, হ্যাঁ, বা আমার ভিডিও দেখার সময় অনেকে হাসবা, যাই হোক না কেন, কিন্তু তোমাকে শিখতে হবে। শেখার জন্য প্র্যাকটিক্যালি শেখা এটা হচ্ছে কি সব থেকে বেস্ট অপশন। ঠিক আছে? এটা খেয়াল করবো। এরপরে তো আসো
মাত্রার উপর ভিত্তি করে, ঠিক আছে, এই যে বর্ণমালাগুলো আছে এগুলো কিছু শ্রেণীবিন্যাস আছে। এটা স্বরবর্ণ আছে, কিছু ব্যঞ্জন বর্ণ আছে, আমি আলাদা করে লিখলাম না, কারণ এখানে প্রশ্নই আসে যে নিচে মাত্রাহীন বর্ণ কয়টি বা অর্ধমাত্রা বর্ণ কয়টি। ঠিক আছে, তো দেখো মাত্রাহীন হচ্ছে 10টা, অর্ধমাত্রা 8টা, পূর্ণমাত্রা হচ্ছে 32টা। তুমি জাস্ট অর্ধমাত্রা যেগুলো আছে সেগুলো মনে রাখবা। দেখো অর্ধমাত্রা যে কি কি আছে, অর্ধমাত্রা কি কি আছে একটু মনে রাখবা, বাকিগুলো তোমার এমনি চলে আসবে। এই যে রি, রিক, গণ, থদ, পশ। একটু খেয়াল করো, আমরা যখন মানে ফলাপ করছিলাম নমজরলব নমজরব নমজরলব, অনুরূপ ভাবে তোমরা এটাও একটু মনে রাখবা। কি মনে রাখবা জানো? রিক ঘন থদপস, রিক ঘন থদপস, রিক ঘন থদপস, রিক ঘন থদপস, রিক ঘন থদপস। আমার সাথে যদি বেশ কয়েকবার প্র্যাকটিস করো বা নিজে যদি বেশ কয়েকবার প্র্যাকটিস করো, আশা করি অর্ধমাত্রা যুক্ত যে 8টি বর্ণ আছে সেটি হচ্ছে কি কি খুব সহজেই শিখিয়ে দিতে পারবা। ঠিক আছে, তো এই হচ্ছে ধ্বনি নিয়ে কথাবার্তা। আশা করি এইটুকু শিখলেই, তুমি যদি এইটুকুই শিখো তাহলে তোমার জন্য ইনাফ। এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।